Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ইংলিশ ফ্রেজ নিয়ে এসেছি। দেখো, এই ফ্রেজগুলোর ব্যবহার স্পোকেন ইংলিশে প্রচন্ডভাবে করা হয়। আর ঠিক সেই কারণে এগুলোর ব্যবহার জানা তোমাদের খুব দরকার। দেখো, এগুলোর ব্যবহার শিখে নিলে বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে তোমাদের অনেকটাই সহজ মনে হবে। খুব সহজেই এই ধরনের সেন্টেন্সগুলোকে, এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। আর এই ধরনের অর্থ যখন আমরা গুগল ট্রান্সলেটে বা আমরা সাধারণভাবে তৈরি করতে যাই, তখন আমরা বেশ পাজলড হয়ে যাই যে এই ধরনের বাক্যকে আমরা ইংরেজিতে ঠিক কিভাবে ট্রান্সলেট করতে পারি। তো এই ফ্রেজগুলোর ব্যবহারে আমরা খুব সহজেই সেগুলোকে ট্রান্সলেট করতে পারি। আর ঠিক এইভাবে ইংলিশ ফ্রেজগুলো একটা কনভারসেশনকে স্মুথভাবে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আজকের এই ভিডিওটাতে তোমরা কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ পাবে, কিছু ইউজফুল ফ্রেজ পাবে। প্রত্যেকটা ফ্রেজকে আমি সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে হয়। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো নাথিং বাট। নাথিং বাট, যার অর্থ হলো ছাড়া কিছুই না। আমরা বাংলায় প্রায় বলে থাকি সেখানে বই ছাড়া কিছুই ছিল না। ঘরটাতে কিছু টেবিল চেয়ার ছাড়া কিছুই ছিল না। সে শুধু এটা ছাড়া কিছুই খায়নি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, বাক্সে পুরোনো কাপড় ছাড়া কিছুই ছিল না। দ্য বক্স কন্টেন্ট নাথিং বাট ওল্ড ক্লথস। দ্য বক্স কন্টেন্ট নাথিং বাট ওল্ড ক্লথস। আমরা সেন্টেন্সে ঠিক এইভাবে ফ্রেজটাকে ব্যবহার করব। সে সারাদিন খেলা করা ছাড়া কিছুই করেনি। হি ডিড নাথিং বাট প্লে গেমস অল ডে। হি ডিড নাথিং বাট প্লে গেমস অল ডে। সেখানে বই ছাড়া আর কিছুই ছিল না। দেয়ার ওয়াজ নাথিং বাট বুকস। দেয়ার ওয়াজ নাথিং বাট বুকস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যখন আমাদের বলতে হবে যে এটা ছাড়া কিছুই নেই, তখন আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করব, নাথিং বাট এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো অ্যালাইন উইথ। অ্যালাইন উইথ, যার অর্থ হলো মিলে যাওয়া বা মিল খাওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যালাইন উইথ এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তার মূল্যবোধ আমার সাথে মিলে যায় বা তার মূল্যবোধ আমার সাথে মেলে। হার ভ্যালুস অ্যালাইন উইথ মাইন। হার ভ্যালুস অ্যালাইন উইথ মাইন। সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে কিন্তু আমি এটা বলিনি হার ভ্যালুস অ্যালাইন উইথ মি, কারণ তার মূল্যবোধ আমার সাথে মেলে না। তার মূল্যবোধ আমার মূল্যবোধের সাথে মেলে। আর ঠিক সেই কারণে এখানে মাইনের ব্যবহার সেন্টেন্সে করেছি। তার কাজ তার কথার সাথে মেলে। His actions align with his words. His actions align with his words. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা align with কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। পরটা হলো had better. had better, দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি তোমার এটা করলে ভালো হবে, আমাদের এটা করলে ভালো হয়। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে had better এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো, আমাদের এখনই বেরোলে ভালো হয়। We had better leave now. We had better leave now. আমাদের মিটিংয়ে দেরি না করলেই ভালো হয়। We had better not be late for the meeting. We had better not be late for the meeting. আমাদের প্রকল্পটি তাড়াতাড়ি শুরু করলেই ভালো হয়। We had better start our project soon. We had better start our project soon. পরেরটা হলো ব্রেক দ্য নিউজ। ব্রেক দ্য নিউজ, দেখো সেন্টেন্সে আমরা ব্রেক দ্য নিউজ এর ব্যবহার তখন করি যখন আমাদের কাউকে কোনো খারাপ খবর দেওয়ার থাকে বা বলার থাকে। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা ব্রেক দ্য নিউজকে ঠিক কিভাবে ব্যবহার করছি। খবরটা দেওয়া বা খবরটা জানানো তার কাছে কঠিন লেগেছিল। হি ফাউন্ড ইট হার্ড টু ব্রেক দ্য নিউজ। হি ফাউন্ড ইট হার্ড টু ব্রেক দ্য নিউজ। সে ফোনে খবরটা জানাতে চায়নি। She didn't want to break the news over the phone. She didn't want to break the news over the phone. তো তোমরা বুঝতে পারছো খারাপ কোনো খবর জানানোর ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে আমরা ব্রেক দ্য নিউজ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। পরেরটা হলো ক্যারি আউট। ক্যারি আউট, যার অর্থ হলো টু এক্সিকিউট সামথিং, অর্থাৎ কোনো কিছু বাস্তবায়ন করা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার করে থাকি। দেখো, এই স্ট্রাকচারটাকে অর্থাৎ ক্যারি আউটকে আবার আমরা কোনো কিছু পালন করার অর্থেও ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমাদের আগামী সপ্তাহের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা দরকার।
We need to carry out the project by next week. We need to carry out the project by next week. সে তার বাবার শেষ ইচ্ছাটা পালন করেছিল। He carried out his father's last wish. He carried out his father's last wish. পরেরটা হলো before long. Before long, যার অর্থ হলো খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই। সেন্টেন্সে আমরা এরকম অর্থে স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তুমি খুব শীঘ্রই ফলাফলটা দেখতে পাবে। You will see the result before long. You will see the result before long. আমি খুব শীঘ্রই আমার কাজ শেষ করে ফেলবো। I will finish my work before long. I will finish my work before long. তো আমার মনে হয় তোমরা এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বিফোর লং কে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ফার অ্যান্ড ওয়াইড। ফার অ্যান্ড ওয়াইড, যার অর্থ হলো দূর দূরান্ত। ফর এক্সাম্পল, উৎসবটি তার সৌন্দর্যের জন্য দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত। দ্য ফেস্টিভ্যাল ইজ ফেমাস far and wide for its beauty. The festival is famous far and wide for its beauty. শোটি দেখতে বা অনুষ্ঠানটি দেখতে মানুষ দূর দূরান্ত থেকে এসেছিল। People came from far and wide to see the show. People came from far and wide to see the show. পরেরটা হলো count on. Count on, যার অর্থ হলো ভরসা করা। আমরা বাংলায় প্রায় বলে থাকি এই ব্যাপারে তুমি আমার উপর ভরসা করতে পারো। সে সবসময় তার বন্ধুদের ওপর ভরসা করে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কাউন্ট অন এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তুমি আমার ওপর ভরসা করতে পারো। ইউ ক্যান কাউন্ট অন মি। ইউ ক্যান কাউন্ট অন মি। আমি আপনার সমর্থনের ওপর ভরসা করি। আই কাউন্ট অন ইয়োর সাপোর্ট। আই কাউন্ট অন ইয়োর সাপোর্ট। পরেরটা হলো ফর গুড। ফর গুড, যার অর্থ হলো চিরদিনের জন্য বা চিরতরে। দেখো, এই স্ট্রাকচারটাকে দেখে আমাদের মনে হচ্ছে ফর গুডের অর্থ হলো ভালোর জন্য, কিন্তু সবসময় আমরা ফ্রেজের ঠিক এক্সাক্ট অর্থ কিন্তু পাই না। অর্থাৎ ফ্রেজটাকে আমরা যদি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে চাই সবসময় কিন্তু তার সঠিক অর্থটা পাই না, কিন্তু সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ঠিক এই অর্থে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তারা চিরতরে দোকানটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। They decided to close the shop for good. They decided to close the shop for good. তিনি চিরতরে তার নিজের শহর ছেড়ে চলে যাচ্ছেন। He is leaving his hometown for good. He is leaving his hometown for good. সমস্যাটি চিরতরে সমাধান করা হয়েছে। The problem has been resolved for good. The problem has been resolved for good. পরেরটা হলো rest assured. Rest assured, যার অর্থ হলো নিশ্চিত থাকা। ফর এক্সাম্পল, নিশ্চিত থাকুন আমরা সবকিছু সামলে নেব। Rest assured we will handle everything. Rest assured we will handle everything. নিশ্চিত থাকুন চিন্তা করার কোনো কারণ নেই। Rest assured there is no need to worry. Rest assured there is no need to worry. পরেরটা হলো by all means. By all means, যার অর্থ হলো যেভাবেই হোক। ফর এক্সাম্পল, যেভাবেই হোক তাদের সময় মতো সেখানে পৌঁছাতে হবে। By all means they have to reach there on time. By all means they have to reach there on time. যেভাবেই হোক আপনাকে মিটিংয়ে যোগ দিতেই হবে। You have to join the meeting by all means. You have to join the meeting by all means. দেখো, সেন্টেন্সে আমরা all means কে by all means কে সেন্টেন্সের শেষেও রাখতে পারি, আবার সেন্টেন্সের শুরুতেও রাখতে পারি। যদি আমরা সেন্টেন্সের শুরুতে রাখি তাহলে তারপরে একটা কমার ব্যবহার আমরা এখানে করব, তারপরে পরের সেন্টেন্সটা। যদি আমরা সেন্টেন্সের শেষে রাখি তাহলে আর সেখানে কমার ব্যবহার করার দরকার হবে না। পরেরটা হলো বাই ডিন্ট অফ। বাই ডিন্ট অফ, দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি সে এটার জোরে এটা করেছিল, সে এটার বলে এটা করেছিল, সে এটার জোরে এটা পেয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে বাই ডিন্ট অফ এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তিনি কঠোর পরিশ্রমের জোরে সফল হয়েছিলেন। He succeeded by dint of hard work. He succeeded by dint of hard work. তিনি তার অধ্যবসায়ের জোরে কাজটি সম্পন্ন করেছিলেন। He completed the task by dint of his diligence. He completed the task by dint of his diligence. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বাই ডিন্ট অফ কে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কিছু স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই ইউজফুল। সেন্টেন্সে আমরা খুব সহজেই এগুলোকে ব্যবহার করতে পারি, আর খুব সহজেই বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি এই ফ্রেজগুলোর ব্যবহার করে, এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করে।
তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.